ওদের ভিতর থেকে একজন আমাকে কল দিয়ে বলছে যে জজ তোমার গোপনে একটা কথা বলি, দরকার হলে আমি কোর্টে সাক্ষী দিতে রাজি আছি। ও তোমার অল্টারনেটিভ চেঞ্জই করেনি, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম, হাতুর দিয়ে 2-4টা বাড়িটারি দিয়ে ওইটা ঠিক করার চেষ্টা করছে, তারপরে তোমার রাস্তায় ছেড়ে দিয়েছে। এগুলো শোনার পর বুকটা আমার আরও ভেঙে গেছে। একজন আমেরিকান সাদা চামড়া, বুঝছেন, এরকম প্রতারণা করতে পারে এটা আমার কল্পনার অতীত, বুঝছেন। আর আমেরিকান সাদা চামড়া ইংলিশ কথা বললে আপনারা তাদেরকে ফেরেশতা মনে করেন, না রে ভাই, তাদের ভিতরে চোর বদমাইশের অভাব নাই। তো এক বাটপারের কাহিনীতে আমি আপনাদেরকে তুলে ধরলাম। তো গতকাল আমার কাছে এই চিঠিটা আসছে, বুঝছেন, ব্যাঙ্ক অফ আমেরিকা, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, ওই যে ব্যাঙ্ক অফ আমেরিকা লেখা আছে না, এইখানে গতকাল এই চিঠিটা আমার কাছে আসছে। এখন গতকাল তো মেইলে চিঠিটা আসছে, মেইলে চিঠিটা আসার পর আমার বুক ধুক ধুক করে কাঁপতেছে এই কারণে, কারণ আমাকে যে আমার $1200 ফেরত দিয়েছিল ওটা তো টেম্পোরারি ক্রেডিট ছিল, ফাইনাল ক্রেডিট বা পার্মানেন্ট ক্রেডিট না। যে কোনো সময় আমি যদি কেসে হেরে যাই তাহলে এই টাকাটা আবার আমার কাছ থেকে নিয়ে ওই রিপেয়ার শপ এলারে দিয়ে দিবে। তো এখন কালকে রাত্রে যখন এটা আসে, বুকটা তো দুক 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 করতেছে, কী রে কেসে কে হেরে গেলাম নাকি। এর ভিতরে অনেক চিঠি চালাচালি হয়েছে। পরে দেখি জেনার শুকর আলহামদুলিল্লাহ, এই যে ব্যাংক থেকে চিঠি পাঠিয়েছে আমারে, এখানে লিখছে গুড নিউজ, ইউর ক্লেম হ্যাজ বিন রিজলভড। তারপর লিখছে উই আর হ্যাপি টু টেল ইউ দ্যাট $1,213.75 টেম্পোরারি ক্রেডিট that we gave you earlier is now permanent. We appreciate your patience while we worked to resolve your claim. তো জানাইছে যে তোমাকে যে 2 মাস আগে যে $1,213.75 ক্রেডিট দিছিলাম টেম্পোরারি ক্রেডিট, এটা তোমার এখন পার্মানেন্ট ক্রেডিট, এই টাকার আমরা কোনোদিন ফেরত নেব না, এটা তোমার নিজের হকালালি পয়সা। তোমার বিপক্ষে যে ছিল ওই কার রিপেয়ারওয়ালা, বুঝছো, সেই রিপেয়ার সব ওরা কেসে হেরে গেছে এবং রায় তোমার পক্ষে গেছে। তো এটা শোনার পর তো আমার বুকটা হয়ে গেল, বুঝছেন, তো বুকটা তো হয়ে গেল, এটা অনেক দানা একটা। এই চিঠিটা পাওয়ার পরই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য করছি। Yes, not in the morning, like anytime I will come tomorrow sometime, okay? Yeah, that's fine. All right. I let him know that you're planning on coming tomorrow. Yes, so we are on plan. Okay, thank you so much. All right. Other than that, you guys good to go? Yes, sir. Really appreciate it. Thank Y'all you. have a good one. Best of luck to you, okay? Yes, buddy. That's the legal issue. That somebody fixed my car for like 3 hours ago, and I drove like 40. কঠিন হাইওয়ে, দেখছেন নাকি অবস্থা, কঠিন হাইওয়ে, কঠিন অবস্থা। Or maybe 50 miles the best, and the car broke again, yeah. and he left me on the highway unsafe, so Yeah, that's he should crazy. know that I spent like $1,400 to $1,500 Yeah, that's just crazy. like 3 hours ago. That's crazy. Yeah, so would you mind to tell me on the camera what time and day it is so that I can show it on my court? Let's see. Just to testify, please. Time and day is September 15th, and the time is 1:14 a.m. And you are Uber? I'm an Uber driver, and right now we are in Micanopy, Florida. ওকে, এরপরে চিন্তা করা যাবে, কিন্তু তোমার যে গত রাত্রে যে গাড়ি রাস্তার পাশে কেন ফালায় রেখেছো, হেই গাড়ি তো আগে লইয়া গিয়া, এই গাড়ি গিয়ে আগে লইয়া হ। আর যদি সেই গাড়ি পুলিশ আবার নিয়ে গিয়ে ওখান থেকে ইম্পাউন্ড মানে কি টো করে আবার আরেক জায়গায় যদি নিয়ে রাখে, তাহলে সেখানে আবার প্রত্যেকদিন $20 $50 করে জরিমানা দিতে হবে। প্লাস যে টো কোম্পানি গাড়ি নিয়ে গেছে তারও তো পয়সা দিতে হবে, খালি বাসের উপরে, পুরো বাসের উপরে আমার রাখছে। Yes, sir. Okay. Can't take it. Can't take it? Too many people. What? Too many people. No, somebody's coming to pick up us. When? এখন মনটা খুশিতে ভরে গেছে যে আমি ন্যায় বিচার পাইছি। সত্যি আমেরিকা একটা ন্যায় বিচারের দেশ, নাইলে আমার এই টাকা বাংলাদেশে আপনারা জীবনও কোনো রিপেয়ার শপ থেকে এই টাকা আপনি উঠে নিতে পারতেন না। কিন্তু দেখেন আমার হক হালালি পয়সা, আমার টাকা কিন্তু আমি ঠিকই ফেরত পাইলাম। কিউবান অ্যালারে দিলাম 1000, উবার অ্যালারে দিলাম 250, আর নিজে গাড়ি ঠিক করলাম, ওইটা তো নিচে প্রায় 150, তো কত ওখানে হলো 250, 300, 400, আর ওখানে 1000, কত $1400 প্লাস দোকান বন্ধ ছিল 2 দিন। তো ধরেন ওইখানে আরও $400, $800, 1400, 800 কত ডলার হয়, প্রায় কত $2200 হয়, পুরাই বাস খাইছে। আর ওরে যে টাকাটা দিয়েছিলাম সেটা ফেরত পাইছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি, চোর বাটপার সব দেশে আছে, চোর বাটপার সব দেশে আছে। যে লোক আমার সাথে বাটপারি করছে সে তো ইন্ডিয়ানও না, বাংলাদেশিও না, পাকিস্তানিও না, সে হলো খোদ আমেরিকান। এটিএম ইজ রাইট দেয়ার। সে হলো একজন খোদ আমেরিকান, সে আমেরিকানরা আমার সাথে এটা করছে।
ওই ওই টো কোম্পানির মালিক হলো মাইক, আর যে 2 লোক আমার গাড়ি টো করে নিয়েছে তারা হলো ট্রাক ড্রাইভার, যেটা আমি বুঝলাম সেখানে গিয়ে। তো দেখি মাইক মানে খুব চিন্তা ভাবনা করে কি লিখলো, লেখা চিন্তা ভাবনা করে এই করে সেই করে কম্পিউটার নিয়ে একটু ভুং ভাং করে টুরে আমার জন্য একটা রিসিপ্ট বের করলো, মানি রিসিপ্ট বের করছে আমার, মানে এস্টিমেটেড বিল বের করছে। তো এস্টিমেটেড বিল কত বাইর করেছিল $1450। কোথায় $700, কোথায় $1450। আমার মাথাতে একেবারে সাটাক গিয়ে একেবারে লগে লগে আমার প্রেশার বেড়ে গেছে। আমি এটা থেকে এমন চাঁদা দিচ্ছি বুঝছেন। তা আমার দোস্ত বলতেছে একটু শান্ত হও, দেখি কী হয়েছে। দেখি বিলটা দেখে গেলো $1400। তো এটা $1400 কেমন হয়েছে? আচ্ছা $1400 কেমন হয়েছে আমি আপনাদেরকে এবার বুঝাই। $1400 ভিতরে সে $250 চার্জ করছে শুধুমাত্র গাড়ি টু করার জন্য, বুঝলাম $250। আচ্ছা ঠিক আছে, এরপর রইল আর কত? $1150। তো $1150 ভিতরে সে $500 চার্জ করছিল পার্টস, অল্টারনেটরের দাম হলো $500, যে অল্টারনেটের দাম হলো $150। আচ্ছা ঠিক আছে $500 ধরলাম। $600 ভিতরে সে $400 চার্জ করছে শুধুমাত্র তার লেবার, ঘন্টায় $150 হিসেবে, হিসেবে 3 ঘন্টা $450 চার্জ করছে সেইটার ভিতরে তার লেবার। $450 লেবার, $500 পার্টস, $950, টোটাল হলো $1150। আর $200 হলো যে আমার যে রিসিপ্টটা প্রিন্ট করে দিছে, ম্যাটেরিয়াল, ওই যে প্রিন্টিং ম্যাটেরিয়াল, সাবিজাবি ইত্যাদি ইত্যাদি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, বুঝছেন, অ্যাডমিনিস্ট্রেশন ফি। এটা সেই রিসিপ্টটা প্রিন্ট করার জন্য কম্পিউটার থেকে চার্জ করছে $100। তেল কত হলো? $1500। আর $100 চার্জ করতে হলো আরও টুংটাং বুংবাং আবি যাবি যা কিছু আছে। দেখো তো মাথা সাটা গিয়ে কেমনি কি $1400 তো বাড়ি দাঁড়ে না, $1400 তো বাড়ি দাঁড়ে না। এমন মেজাজ খারাপ হয়েছে। তো এখন কি আর করুম? তো ব্যাটারে বললাম এগুলো কমাও, এই টাকা তো আমি দেবো না, এই কারণে শিখো না। ব্যাটাও ভেজাল শুরু করে দিচ্ছে, টাকা না দিলে আমি গাড়িও নিয়ে যেতে দেবো না, মানে পড়ছিনি ফেসাতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই। আমার দোস্ত বলতেছে একটু কমে রাখো। তো ব্যাটা দেখে ওই অ্যাডমিনিস্ট্রেশন ফি ছিল, ওই যে প্রিন্টিং পেপার এগুলো ব্যবহার করছিল আমার মানি রিসিপ্ট প্রিন্ট করার জন্য, তো সেই জন্য সে $100 কমাইছে। এখন আমি তো ভিতর ফুলদায় মন হয়ে গেছে, এখন জিদ্দে গোসা কী অবস্থা। তো এখন তো কি আর করার, এখন তাদের সাথে তো গন্ডগোল করে লাভ নেই। এখন আমি চিন্তা করতেছি যেহেতু আমার গাড়ি ঠিক করে দিছে, এখন যদি আমি তার টাকা না দিই, সে তো তার পার্টসও রেখে দিবে, প্লাস সে যে আরও তার সময় নষ্ট করছে, এর জন্য হয়তো পুলিশ কল করবে এবং দোষী ঘুরে ফিরে আমিই হব, যেহেতু তার আস্থানে আমি চলে আসছি। আজকে যদি সে আমার আস্থানে আসতো, যেমন আমিও একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমার আস্থানে আসলে কাস্টমারও তো এরকম বাটে পড়ে মাঝে মধ্যে, এটা সত্যি কথা। এখন আমিও তার এখানে গিয়ে বাটে পড়ছি, কারণ এখানে সেই উইন করবে। এখন মজার ব্যাপার হলো, এটা তার রেস্টুরেন্ট না, এক দোকানে খাবার পছন্দ হইলো না, আপনি উঠে গিয়ে আরেক দোকানে খাইবেন। এটা হলো একটা গাড়ি, এটা টাইনাল হয়ে যেত, এক জায়গা থেকে এক জায়গায় সরাইতো $200-400 লাগবে আপনার। যদি এই রিপেয়ার শপ থেকে আরেক রিপেয়ার শপে নিয়েও যান, এই রাইতে 11টা 11:30 বাজে, তারপরেও তো আপনি $200-400 লেগে যাবেন। তো সব কিছু চিন্তা ভাবনা কইরা, তো ওই যে লোক যে বদমাইশ, যে মাইক, যে নাকি ওই টো কোম্পানির মালিক প্লাস ওই রিপেয়ার শপ, তো সে যাই না শুনে এগুলো করছে যে এরা বাটে পেরে গেছে, চাইলেও গাড়ি নিয়ে যেতে পারবে না। যেমনটা আমি বলছিলাম রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার পছন্দ হলো না, আপনি উঠে গিয়ে আরেক রেস্টুরেন্টে খাবেন, এটা তো আপনি গাড়ির বেলায় করতে পারতেছেন না। লড়াই তো চড়াই তো মানে $100 লাগবে। তো এখন তাকে যে টাকা সে ডিমান্ড করছে, প্রায় ওই $1450-$1450 পুরো টাকা আমি তাকে দিয়ে দিয়েছি, বুঝছেন। সে $100 মানে ডিসকাউন্ট দিয়েছিল, তো পুরো টাকা আমি তাকে দিয়ে দিয়েছি, দিয়ে না আসছি। তো এখন আমার দোস্তের কাছ থেকে বিদায় নিলাম, তারাও খুব খুশি, আমিও খুব খুশি, না সুন্দর গাড়ি ঠিক হয়ে গেছে, নিরাপদে বাসায় চলে যায়। তো এখন গাড়ি নিয়ে বেরোইছি, এখন ব্র্যান্ড নিউ ব্যাটারি গাড়িতে লাগানো। তো ওইখান থেকে গাড়ি মানে আমি হাইওয়ে পর্যন্ত আসতে দোস্তরে বিদায় করে দিয়ে দোস্তরে চলে গেল এক পথে, আমি আবার আরেক পথে। দোস্ত চলে গেল হইলো নর্থে, আমি গাড়ি চালিয়ে যেতেছি হলো এখন সাউথে। তো প্রায় 30-40 মিনিট হবে, তখন ঘুরিতে বাজে প্রায় 12:30 মতো, 30-40 মিনিট বাজে। আমি তো আবার হাইওয়েতে উঠছি, হাইওয়েতে ওইটা 30-40 মিনিটের মতো ড্রাইভ করছি। ওঠার পর দেখি গাড়ি আবার সেম যে ঘটনাটা ঘুরছে, এর আগে যেটা ঘুরছিল, ওই যে গাড়িতে ওই ব্যাটারির সাইন আবার উঠছে, ওয়ার্নিং সাইন। ওঠার পর 5-10 মিনিট পরে দেখলাম গাড়ি একেবারে পাওয়ারটা ঠুসঠাস করে বন্ধ হয়ে গাড়ি টোটালি ডেড। তাড়াতাড়ি করে গিয়ে পুরো ডেড হওয়ার আগে আমি ওটা কী করছি, আবার সেই সাইডে ইমার্জেন্সি লাইনে নিয়ে রাখছি। হাই কপাল সর্বনাশ। তো এখন আমার দোস্তরে কল করলাম, দোস্তরে বললাম যে তাড়াতাড়ি করে রিপেয়ার শপের কল করো, যে দেখো গাড়ি তো আমার নষ্ট হয়েছে কেমনি কি। তো আমার দোস্ত তো বারবার রিপেয়ার শপের ট্রাই করতেছে কল করার জন্য, ওখান থেকে কেউ ফোন রিসিভ করে না। এখন এটা হলো বিশাল এক হাইওয়ে, কী করি এখন এই অবস্থা। তো এখন আমি বুদ্ধি করে করলাম কি, দেখি এক কাজ করি, পুলিশ কল করি, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল।
lawsuit the guy who fixed my car, and I paid like almost like $1,400 to $1,500. Okay. And he did do the right job, and he left me on the highway. Is this your Uber? Yeah, this is my Uber. So you guys have a ride off. Yeah, so do you have a tow truck on the way? I called to the Allstate company. They checked every nearby tow company, and they said that the earliest one will be like 7 o'clock in the morning. So what I have decided, I cannot stay whole night here, so I'm leaving the car unattended here. And I can call one for you, but it's going to take a while. FHP বলা হয়ে থাকে। আমি কি এক কাজ করি, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলটা কল করি, তো 911 কল করে বললাম যে আমি তো এখন বাচ্চা কাছে না, বিপদ আছে হাইওয়ের পাশে, চারদিকে দুনিয়ার গাড়ি ঘোড়া, তোমরা এক কাজ করো, কাউকে একটু পাঠাও আমাদেরকে হেল্প করার জন্য, তো ওটা বলার সাথে সাথে দেখি 10 মিনিটের ভিতরে হাইওয়ে পেট্রোল পুলিশের 2টা গাড়ি আসছে একসাথে। আইসে এসে জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি এই ঘটনা, তো গাড়ি তো কোনো এক জায়গায় ঠিক করতে নিয়ে গেছিলাম, তারা বলছে এটা গাড়ি ঠিক করে দিচ্ছে, কিন্তু গাড়ি তো এই 40 মিনিট চলার পরে এই গাড়ি আবার পুরোই ডেড, এই সেইটা দিতে দিয়েছে। তো পরের বার যখন ডেড হয়েছে তখন আমরা বুঝতে বাকি নেই এটা ওই যে অল্টারনেটর খারাপ ছিল গাড়ির, সেই অল্টারনেটরের কারণেই এটা হয়েছে। তো তখন আমি বুঝিনি এই লোক যে আদৌ অল্টারনেটর চেঞ্জই করেনি, তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জজ ভাই সে যেহেতু অল্টারনেটর চেঞ্জ করে নিতে পারেনি, তাহলে আপনি 40 মিনিট সেই রিপেয়ার শপ থেকে গাড়ি চালায় হাইওয়ে পর্যন্ত আসলেন কেমন? একটা কারণ হলো ওই যে ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগাইছে, কারণ ওই গাড়িটা 40 মিনিট পর্যন্ত চলছিল ব্যাটারির উপর নির্ভর করে। টোটাল গাড়ির পাওয়ারটা ছিল ব্যাটারি থেকে নেওয়া, এবং ব্যাটারি এই অল্প সময়ের জন্য গাড়ি চালাতে সক্ষম, গাড়ি চালাতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে ব্যাটারি এক্সস্ট হয়ে যাবে এবং গাড়ি আপনার স্টপ হয়ে যাবে, যতক্ষণ না আপনার অল্টারনেটর এটাকে পাওয়ারকে রিট্রিভ করবে ব্যাটারি থেকে। তো যাই হয়েছে, তো এখন তো আমি মোটামুটি বুঝছি, কারণ ঘটনাটা একটা আগের রাত্রেই ঘটছে, যে কারণে গাড়ি আমি তাদের কাছে ঠিক করতে নিয়ে গেছিলাম। তো এখন ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল বলতেছে কাজ করে, এখানে তো তুমি এভাবে নিরাপদে দাঁড়িয়ে থাকতে পারবে না, আর আমরা তোমাকে ফেলে যেতেও পারতেছি না, তুমি এক কাজ করো, অনেক আশেপাশে কোনো হোটেলে চলে যাও রাত্রে থাকার জন্য, দিনে একটা ব্যবস্থা করো, আর না হলে টু কোম্পানির খবর দাও তোমার গাড়ি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, আর না হলে কী করবা, তোমার আত্মীয় স্বজন থাকলে কল করো তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কী করবা করো, আর যদি কোনো উপায় না থাকলে আমাদের পুলিশের গাড়িতে বসে আমরা গিয়ে দিয়ে আসি, কোথায় তুমি যাবে বলো, আশেপাশে যদি কোথাও আমার এরিয়ার মধ্যে। আমি বললাম যে ভাই আমি তো এখানে আশেপাশে কোনো লোক না, আমার বাড়ি ওখান থেকে প্রায় 200 মাইল দূরে, 200টা মাইল দূরে, প্রায় 3 ঘন্টা ড্রাইভ। তো আমি বললাম এক কাজ করি, উবার কল করি, আপনাদের শানু ভাবিরে বললাম যে তাহলে এক কাজ করো উবার কল করো। তো এর ভিতরে একটা কাহিনী হয়েছে, এই যে ফোন করা করি, চেক করা করি, তারপরে ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালা, এটা ওইটা দেখা কাগজপত্র বের করা, বুঝছেন, এইসব নানান কারণে আমার ফোনও গেছে ডেড হয়ে। এখন সচরাচর কোথাও গেলে কিন্তু একটা মোবাইল চার্জার নিয়ে যাই, বুঝছেন, মোবাইল ব্যাটারি চার্জার বলে না, ওই যে মোবাইল ব্যাটারি চার্জার, ওটা একটা নিয়ে যাই, কিন্তু আজ সেদিন যে গেছি সেই ব্যাটারি চার্জারটা গাড়ির ভিতরে ছিল না। এখন আপনার ভাবিয়ে ফোন ডেড হয়ে গেছে, পাওয়ার নাই, চার্জ নাই, এখন আমারটাও ডেড হয়েছে, 4-5% চার্জ আছে, কি একটা বিপদ। এখন এই চার্জটুক যদি নষ্ট হয়ে যায় আমার পক্ষে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব না, এই অন্ধকারের ভিতরে আমি কী করব। একটা যে ট্যাক্সি ক্যাব ডাকুম, ট্যাক্সি ক্যাব তার আমেরিকাতে জনপ্রিয় না এখন, মানে উবার আর কি, উবার যে ডাকুম সেই কোনো উপায় থাকবে না, কারণ ফোন ডেড হয়ে গেলে তো আপনি তো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো এখন সেই ফোন ডেড হওয়ার আগে আমি তাড়াতাড়ি কী করলাম, উবারে গাড়ি বুক করলাম, উবার এলার খোঁজ খবর নিয়ে জানালো যে ঠিক আছে আমরা গাড়ি পাঠাইতেছি, 5 মিনিটের ভিতরে তোমার এখানে গাড়ি চলে আসবে। তো দেখি 5-7 মিনিটের ভিতরেই গাড়ি চলে আসছে। তো যাই হোক, মাঝখানে একটা কাস্টমার আসছিল, তো তারে বিদায় করে দিলাম, বিদায় করে দিয়ে আবার আমরা আসে ওই জীবনের গল্পতে ফিরে আসি। তো তারপরে সেই উবারওয়ালা আসলো, কালো করে একটা ছেলে, তো আসার পর ওখানে পুলিশের গাড়ি ওখানে রয়েছে, উবারওয়ালাও আসে। তো এখন আমি বললাম কেমনি কি গাড়ি তাহলে এখানে রেখে যাব? তো পুলিশ অফিসার বলতেছে এক কাজ করো, গাড়ি এখানে রেখে যাও, তোমার গাড়ির নাম্বার প্লেট বা যা কিছু আছে এটা আমি আমাদের ডেটাবেজে দিয়ে রাখবো, তো কোনো অফিসার যদি এই গাড়িকে মানে দেখে এবং একটু ইনভেস্টিগেট করে, তাহলে তারা দেখতে পাবে ওদের সিস্টেমে যে এটা অলরেডি রিপোর্টেড, বুঝছো, কি কাহিনী হয়েছে, সেখানে আমরা এটা দিয়ে দিব, তোমার সমস্যা নেই, তুমি নিয়ে যাও। তবে একটা শর্ত হলো আগামীকাল সন্ধ্যার আগে এখান থেকে গাড়ি সরিয়ে নিবা, কারণ হাইওয়ের পাশে 24 ঘন্টার বেশি সন্ধ্যার পর তুমি গাড়ি রাখতে পারবে না। তো তোমার সন্ধ্যা হয়তো এখানে 5টা বাজে, তো তোমার 5টার আগামীকাল আর কি, এখন তো রাত 5:30, এখন তো রাত 12:30 বাজে, তো গাড়ি এখান থেকে নিয়ে যাবে। তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই ভিডিওতে যা কিছু আমি বলছি এটা কিন্তু একেবারে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার। এই যে প্রত্যেকটা কাহিনী বলতেছি, প্রত্যেকটা সময় বলতেছি, প্রত্যেকটা রোডের নাম বলতেছি, প্রত্যেকটা সিচুয়েশন বলতেছি, উবারের কথা বলতেছি, FHP, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল, বাংলাদেশে যেমন ওই যে আছে না ট্রাফিক পুলিশ, ও অনেকটা ওই টাইপের। তো এই সব কথাগুলো যে বলতেছেন আপনারা, এটা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যেমন অলরেডি আপনারা এখানে জেনে গেছেন যে 5 মিনিটের ভিতরে এখানে উবার চলে এসেছে, 10 মিনিটের ভিতরে হাইওয়ে পেট্রোল পুলিশ
ঠিক আছে। আর আমেরিকার পুলিশগুলো যেমন ওই যে ক্রাইম কন্ট্রোল করে, ক্রিমিনালদের ধরে, ঠিক তেমন এই যে রোডে যারা কিনা উল্টাপাল্টা গাড়ি চালায়, এর জন্য বাংলাদেশে যেমন ট্রাফিক পুলিশ আছে, আমেরিকাতে ওই ট্রাফিক পুলিশ বলে কিছু নাই, ওই একই পুলিশ একই কাজ করে। বিশেষ করে হাইওয়েতে যে পুলিশ কাজ করে তার নাম হলো হাইওয়ে পেট্রোল। আর ওই এর আগে হলো ওই স্টেটের নামের প্রথম লেটারটা থাকে, যেমন ফ্লোরিডার এফটা থাকে প্রথম, আর হাইওয়ে পেট্রোল, এই জন্য বলা থাকে FHP। তো এইসব নানান কাহিনিগুলো আপনারা কিন্তু জানতে পারতেছেন। তারপরে এই যে গাড়ির একটা অল্টারনেটর ঠিক করতে কেমন কি খরচ হয়, কোথায় কি হইতেছে, টো ট্রাক আসলো কেমনি কি করলো না করলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে মানে আপনাদের নিজের অজান্তেই কিন্তু আপনারা একটা পর একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, বুঝছেন। তো যদি আপনারা একটু চোখ বন্ধ করে আমার এই কথাগুলো শুনেন, তাহলে আপনারা আমেরিকার প্রকৃত রূপটাই আপনারা দেখতে পাবেন, একেবারে পুরো কাহিনিটা আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। তো এখন আমি চিন্তা করতেছি যে আমি তো একটা বড় ধরনের বাস খাইছি, বিরাট একটা ভেজালে পড়ছে এবং আই এম স্ক্যামড, আমাকে স্ক্যাম করা হয়েছে, বুঝছেন। তো আমার তো বুঝতে বাকি নেই যে কিনা গাড়ি ঠিক করছে সে ঠিকঠাক মতো গাড়ি ঠিক করেনি, পার্টস যদি লাগেও থাকে, যে অল্টারনেটর লাগাইছে হয়তো অল্টারনেটরটা পুরনো ছিল বা ভালো কোনো অল্টারনেটর ছিল না, তো যার ফলে এটা ব্রেকডাউন করছে ওই একটু পরেই গিয়ে। তো এইসব তার বুঝতে বাকি নেই। তো আমার দোস্ত আবার ওখান থেকে ফোন করে টেনশন করতেছে, বলতেছে কি এখন আবার আসুন নাকি। এখন আমার দোস্তের বাড়ি থেকে আমি যেখানে ঘটনা ঘটছে সেখানে 4 ঘন্টা সময় লাগবে, আর আমার বাড়ি আবার ওখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে। তো আমি বললাম যে না দোস্ত, তোমার আসার দরকার নেই, আমি এক কাজ করি, উবার কল করছি, তো উবার অলরেডি চলে আসছে, তুমি নিরাপদে ঘুমাও, কোনো সমস্যা নাই, সকালে ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে। তো এখন পুলিশ অফিসারের সাথে কথা বললাম, পুলিশ অফিসার বলো তাহলে এটাই করি আমরা, তো আমরা চলে যাই, তো তোমার তো উবারের গাড়িও চলে আসছে, তো তুমি বাড়ি চলে যাও। তো আমি পুলিশ অফিসে চলে যাওয়ার আগে আমি বললাম যে লোক আমার গাড়ি ঠিক করছে আমি তো তাকে লসুট করবো, সিভিল লসুট বলে এই দেশের ভাষায়। তো তুমি এক কাজ করো, তুমি একটু টেস্টিফাই করো আমাকে, বুঝছো, মানে ঘটনাটা কোথায় কেমনি কী ঘটছে, টাইম টেবিল ইত্যাদি ইত্যাদি আমার ক্যামেরার সামনে 2 মিনিট কথা বলো। তো পুলিশ বলছে কোনো সমস্যা নাই, আমরা আছি তোমার পাশে, সত্যিই তোমার সাথে অন্যায় করা হয়েছে। Okay. We saw the call. We don't even work in this county, but we were coming south. No, so we thank said you we'll very stop much for just make coming. sure you guys So are- I am okay to leave the car here wherever I am right now, right? Yeah, you said Okay, you got tow coming about 7 o'clock in the morning. But I'm like 3 hours away where I live, so possibly I will be here But the like tow truck's just going to come and get it. anyway. tomorrow sometime. Yes, I'm coming. Okay. So at the daytime, and we'll work on it all state company and everything. So That's fine. I'll write your license plate down. I'll give it to my Of course. dispatch just so they Very know good. you're coming back. And in the morning. one thing, just tell to my camera that what time it is and what day it is, so that it can be approved. I can prove it at the court. Oh. Well, we got the call 10 minutes ago. It is currently September 15th. তোমার সাথে এত টাকা নিছে এবং গাড়ি আবার 30 মিনিট 40 মিনিট পর নষ্ট হয়ে গেছে এবং হাইওয়ের উপরে তোমার এই বিপদে ফেলে গেছে, এটা তো সাধারণ ঘটনা না। তোমার সাথে ছোট ছোট 2টা বাচ্চা আছে, বড় কোনো একটা দুর্ঘটনাও ঘটতে পারতো। তো পুলিশ আমাকে তার 2 মিনিটের একটা টেস্টিফাইং একটা স্টেটমেন্ট দিল, প্লাস ওইখানে যে উবারে যে ছেলেটা ছিল, তো উবার ছেলেটারও বললাম যে তুমি কও এখন কয়টা বাজে, কী কারণে তোমাকে এখানে ডাকা হয়েছে, এখন তোমার চারপাশে তুমি কী দেখতেছো, এগুলো তুমি বলো। তো সেই উবার ড্রাইভার বললো যে আমাকে রাত এতটা বাজে এখানে ডাকা হয়েছে, ইমার্জেন্সি কল কইরা উবারে। Your car's going to be here. You got a tow truck in the morning, so nobody should mess with the Yes, car. not in the morning, like anytime I will come tomorrow sometime, okay? Yeah, that's fine. All right. I let him know that you're planning on coming tomorrow. Yes, so we are on plan. Okay, thank you so much. All right. Other than that, you guys good to go? Yes, sir. Really appreciate it. Thank Y'all you. have a good one. Best of luck to you, okay? Yes, buddy. That's the legal issue. That somebody fixed my car for like 3 hours ago, and I drove like 40 or maybe 50 miles the best, and the car messed up broke. again, yeah. And he left me on the highway unsafe. So Yeah, that's he should crazy. know that I spent like $1,400 to $1,500 Yeah, that's just crazy. like 3 hours ago. That's crazy. Yeah. So would you mind to tell me on the camera what time and day it is so that I can show it on my court? Let's see. Just to testify, please. Time and day is September 15th, and the time is 1:14 a.m. And you are Uber? I'm an Uber driver, and right now we are in Micanopy, Florida. পরে ওই পুলিশকে সে দেখছে, পুলিশের কথা বললো, জায়গাটার এক্স্যাক্ট নাম কি সেও বললো। তো বলা টলার পর যে সে ছিল সেটা মনে হয় 372 বোধহয় ছিল মাইল মার্ক ছিল 372। ওই হাইওয়ে উপর বিভিন্ন মাইল মার্ক থাকে, যে যদি কোথাও লস্ট হয়ে যায়, কোনো ঘটনা ঘটে, যাতে অন্তত মাইল মার্কের নামটা বললে, কারণ ওই রোডের উপরে তো জায়গাটাকে নাম লেখা থাকে না, তো আপনাকে বুঝতে হবে এক্স্যাক্টলি আপনি কোথায় আছেন। তো ওই মাইল মার্কার একটু পরপরই মাইল মার্কার থাকে, বাংলাদেশেও আছে দেখবেন আপনারা, রাস্তার পাশে ওই খাম্বা পুতা থাকে, বুঝছেন, ওটার ভিতরে মাইল মার্কার লেখা থাকে। তো ওই মাইল মার্কার, তো আমার এখনও মনে আছে এটা ছিল 372 মাইল মার্কার। তো
এই আর কি। ওই ছাড়া তো টেস্টিফাই করলো 2-3 মিনিট পর পর। ওই ছাড়ার উবারে উঠলাম, উবার থেকে আমাদের বাড়ি 2 ঘন্টা দূরে, মানে যেখান থেকে আমি উবারে রওনা হয়েছে, গাড়ি তো পিছনে ফেলে আসলাম। আর উবারের টোটাল বিল হবে প্রায় $250 মতো। ও $250 দিতে হবে, 2 ঘন্টা দূরে আমাকে আমার বাড়িতে এসে নামিয়ে দিয়ে যাবে। তো গেলাম, তো উবারওয়ালা দেখি গাড়ি কিছুক্ষণ চালানোর পর দেখি উবারওয়ালা দেখি আবার একটা এক্সিটে ঢুকছে। আমি কী রে ভাই, তুমি তো সোজা যাবে, আবার এক্সিটে ঢুকে গেলে সন্দেহ লাগে ডাকাত ঢুকে কিনা, আবার বাংলাদেশে দেখুন ডাকাতি ঢুকেতে হয়, মানুষ বাটে বেড়ে গেলে, বুঝছেন, অচেনা জানা জায়গা। তো উবার ড্রাইভার বলতেছে যে না ভাই, ভয়ের কোনো কারণ নাই, আমার গাড়ির ইঞ্জিন একটু সমস্যা আছে, তো একটু ইঞ্জিন অয়েল কমে গেছে, একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিই। তো এখন ইঞ্জিন অয়েল সে নিতে গেছে, পরে ছাড়া ইঞ্জিন অয়েল নিতে গিয়ে কয় হায় আল্লাহ, আমি তো পকেটে আমার ক্যাশ পয়সা নেই, মানি ব্যাগও ফেলাই দিয়েছি, এক কাজ করে আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, কাছেই 10 মিনিট দূরে, আমি যাই মানি ব্যাগটা নিয়ে দূর দিয়ে গিয়ে আপনাদের নিয়ে যেতেছি, তারপরে আইনি আমি ইঞ্জিন অয়েল ভরে। আমি খুব শালায়, ও তো বাড়িতে যাবো 10 মিনিট, আবার এই গ্যাস স্টেশনে আইসা এই ইঞ্জিন অয়েল কিনবে আরও 10 মিনিট, তো আরও রাত হয়ে যাবে, তো যাইতে যেতে তো আমার বাড়িতে যেতে যেতে সকাল হয়ে যাবে, তখন অলরেডি রাত 1-1:30 বাজে। তাই আমি বলছিলাম এক কাজ করো ভাই, তোর বাড়ির যাওয়া দরকার নেই, আমি তোর $20 দিলাম, $20 দিলাম, তুমি তোমার যা করার করো, কার্ড বুঝছো, যা করার করো কার। তো সেই $20 দিয়ে সে তেল তুল কিনে নিয়েছে, ইঞ্জিন অয়েল আইনা তেলে দিয়ে তারপর গাড়ি সে রেডি করে তো রওনা হয়েছে। তো এখন আমি মনে মনে বলতেছি যে এই $220 যে দিছি, এই $20 তো আমি আর ফেরত পাবো না। আর তাছাড়া ওই অত দূরে আমাকে গভীর রাইতে আমাকে একটা বিপদ থেকে বাঁচাইছে ভাই, টাকাটা বড় কথা না, মানুষের হেল্প হলো বড় কথা। এখন ওই এত দূরের একটা পথে যে আমাকে নিয়ে যেতেছে, প্রায় এখানে 2 ঘন্টা ড্রাইভ, 2 ঘন্টাতে প্রায় কত, প্রায় 160-170 মাইল, 160-170 মাইল ড্রাইভ করে সে আমাকে নিয়ে যাবে, আমার বাড়িতে পৌঁছে দেবে। তো $20 তো তাকে টিপস হিসেবে দিতেই পারে। তো মনে মনে আমি ধরে রেখেছি যে এই টাকা তো আমি পাচ্ছি না, যেটা এক্সট্রা আমি পকেটে দিচ্ছি, আর উবারের টাকা তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেপলের মাধ্যমে সরাসরি নিয়ে যাবে। তো যাই হোক, ওই ছাড়ার সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে আপনাদের ভাবি টায়ার্ড, বাচ্চারা টায়ার্ড, আমরা বললাম তুমি পিছনে ঘুমাও। আমি বললাম যে তোমরা পিছনে ঘুমাও, আমি ড্রাইভারকে পাহারা দিতেছি। তো কথাবার্তা বলতে বলতে তো দেখি ড্রাইভার রওনা হয়েছে। ড্রাইভার তো এখন ইংলিশ গান শুনে, এখন আমাদের কাছে তো বিরক্তকর, আমরা শুনিল বাংলা গান আর হিন্দি গান। তো যাই হোক, কোনো মতে দেখি কখন যে আমার চোখ লেগে গেছে, মানে বলতেই পারিনি, বুঝছেন। তখন রাত বেজে গেছে কয়টা, প্রায় 3টা, 3:30, 4টা মনে বেজে গেছে, জানি না। তো যখন চোখ খুলছি গিয়ে দিয়ে আমাদের এলাকায় এসে পৌঁছে গেছে। তখন সে আমাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছে ভাই সাহেব ওঠেন ভাই সাহেব। তাই আমি উঠলাম, কী, আমি চোখ খুলে দিই, আমাদের এলাকা দেখি তুমি চিনে গেছি, এই যে দেখেন আপনাদের এলাকায় আসছি, এখন আমরা একটু যে গল্লি গালি যদি দেখা দেন তা আমার জন্য একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করে চলে যাবো। তখন আমি তাদের দেখাই দিলাম, এক রোডেই একটু এদিকে ডাইনে বাই যেতে হইব। তো সে ওভাবে করে আমাকে এই না বাড়িতে নামাই দিল। ছাড়ার সাথে দিয়ে একটা ছবি তুললাম, ছাড়ার ভিডিও আমি করে রাখছি, বুঝছেন। তো ছাড়ার বিদায় টিদে দিলাম, আর ছাড়ার বলে দিলাম যে $20 আমি তোমাকে যে ওই ইঞ্জিন অয়েল কেনার জন্য দিছি, তো ওইটার পয়সা ফেরত দিতে পারে, এটা টিপস হিসেবে তুমি রেখে দাও। ছাড়াও খুব খুশি, থ্যাংক ইউ দিয়ে চলে গেছে। তো পরের দিন সেদিনকে ঘুমিয়ে নিয়েছি, পরের দিন আবার তো দোকানপাট আছে, তাই না। তো দোকানপাট আছে, তো আপনার ভাবিরে বলছি যে তুমি এক কাজ করো, আমাদের 2টা দোকান, একটা দোকান তো আমাকে আজকে বন্ধ রাখতেই হবে কিছু সময়ের জন্য, যেহেতু আমি ইন টাইমে যেতে পারবো না, কারণ একে তো রাত্র করে ঘুমাইছি, সকালে আমি উঠতে পারবো না, দেরি হয়ে যাবে। প্লাস আমার গাড়িটারও তো ঠিকঠাক ব্যবস্থা হবে, কারণ আমাদের 2টা গাড়ি, একটা আপনার ভাবি চালায়, একটা আমি চালাই। তো একটা তো এখন অকেজো, চাইলেও আমি দুজনে 2 জায়গায় যেতে পারতেছি না কাজে। তো আমার এই পোর্শালেটে যেখানে বসে আমি ভিডিওটা করছি, এই দোকানটা আমি সেদিন বন্ধ রাখছি আর কি। কারণ আবার তো ওই যে গাড়ি যে আছে যেখানে রেখাইছে হাইয়ের উপরে, সেই গাড়িও তো আমাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। তো আপনারা ভাবিরে পাঠিয়ে দিলাম আমার আরেক দোকানে, লিকার স্টোরে। তো সে ওখানে চলে গেল। এরপরে চিন্তা করা যায়, কিন্তু তোমার যে গত রাত্রে যে গাড়ি রাস্তার পাশে এখানে ফালায় রেখেছো, সেই গাড়ি তো আগে লইয়া গিয়া, এই গাড়ি গিয়ে আগে লইয়া আর যদি সেই গাড়ি পুলিশ আবার নিয়ে গিয়ে ওখান থেকে ইম্পাউন্ড করে, ইম্পাউন্ড মানে কি, টো করে আবার আরেক জায়গায় যদি নিয়ে রাখে, তাহলে সেখানে আবার প্রত্যেকদিন $20, $50 করে জরিমানা দিতে হবে। প্লাস যে টো কোম্পানি গাড়ি নিয়ে গেছে তারও তো পয়সা দিতে হবে, খালি বাসের উপরে, পুরো বাসের উপরে আমার রাখছে। আজকে এখানে এসে লক্ষ্য করলাম, বুঝছেন, খালি আমার গাড়ি না, এখানে এসে লক্ষ্য করলাম শুধু আমার গাড়ি না, আমার আশেপাশে আরও 3টা গাড়ি, বুঝছেন, আমার আশেপাশে আরও 3টা গাড়ি এরকম বেরিয়ে রাস্তার ভিতরে বেরিয়ে রয়েছে। ওই যে ওখানে আমি ক্যামেরাটা ঘুরে জুম করে দেখে, ওই যে ওখানে একটা সাদা গাড়ি আছে, কে জানি রাস্তায় ফিরে গেছে। ওই গাড়ি হঠাৎ চলতে চলতে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। ভাই বিপদ আপদ বলে করে আসে না, এখন আমি 15 বছর ধরে গাড়ি ছাড়া এই ধরনের সিচুয়েশন কখনো করি, এখন হয়েছে কিছু তো করার নেই। তো এখন গাড়ি মোটামুটি তারা যতটুকু সম্ভব একটু স্টার্ট দিতেছে গাড়িকে, যাতে অ্যাটলিস্ট গাড়িটাকে এই করে চালু করে নিউট্রাল দিতে হবে, বুঝছেন, নিউট্রাল না দিলে তো চাক্কা নড়বে না। তাই আমি বলছি শানু ঠিকই তো বলছো। তো এক কাজ করি, তাহলে আমি আশেপাশে যে আমাদের এলাকার টু গাড়ি আছে তাদেরকে খবর দিই। তো টু কোম্পানি 2-4টা টু কোম্পানির সাথে কথা বললাম, কেউ মানে এত দূরে কেউ যেতে রাজি হয় না, 200 মাইল দূরে, তারপরে অনেক টাকা চায়, 2000-2500 টাকা চায়।
তারপর আবার আজকে পারবে না, কালকে যাইবো, বুঝছেন? তো এইগুলো বিরাট সমস্যা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে একটা টু কোম্পানি এলা জোগাড় করছি। ব্যাটা হলো কিউবার, মাথায় চুলটো নাই, টাকলা দেখাও নেই ভিডিওতে। তো ওই ব্যাটা জোগাড় করছি। তো ব্যাটা বললো যে ঠিক আছে $1000 দিয়ে দিও, প্রত্যেক মাইল হলো $5। তো তোমার তো 200 মাইল, তো 5 দুগুণে 10 কত হয়? $1000 হয়। তো তুমি $1000 দাও, আমি 200 মাইল যাবো প্লাস 200 মাইল আসুন, তোমার গাড়ি আমি ওখান থেকে নিয়ে আসুন, এবং এখন এই মুহূর্তে আমি আইতেছি। তা আমি আপনার ভাবিরে বললাম, আমি আবার যা কিছু করি আপনার ভাবির সাথে পরামর্শ করি। আপনার ভাবির সাথে পরামর্শ ছাড়া আমি কিন্তু আপনার তো জজ ভাই কোনো কাজটা সচরাচর করেন, আর আপনার ভাবি ছাড়া আমি কোথাও যাইও না। আপনার তো জজ ভাই দূর এতটুকুই, দোকান থেকে বাড়ি আর বাড়ি থেকে দোকান, আর কোথাও গেলে সবসময় আপনাদের ভাবি এবং আমার 2 বাচ্চারা আমার সাথেই দেখবে। তো আপনাদের ভাবির সাথে বুদ্ধি করুন। ভাবি বললো যে এত বাছাবাছি করেন, ওই $1000 চাইতেছে, 2-1 হয়তো বেশি চাইছে, কম চাইছে, কোনো সমস্যা নেই, এখন একটা বিপদে পড়ছে, গাড়িটা দ্রুত ওখান থেকে নিয়ে পড়ো গিয়া দেখি। তাই আমি ওই ব্যাটা টুয়ালারে বললাম, কিউবান ওই লোকটারে বললাম যে আসো নিয়ে যাও। তো ওই ব্যাটা আইতে দুপুর 1-1:30 বেজে গেছে আমার এখানে আস্তে আস্তে। আর সে তো ব্যাটা টুয়ালার সাথে আমি সেই 200 মাইল গেছি ওইখানে গাড়ি আনার জন্য। তো এখন আমার তো মাইল মার্কারের কথা মনে আছে, তো সেই মাইল মার্কার দিয়ে ওখানে গেছি, প্লাস জিপিএস লোকেশন আমি আবার স্ক্রিনশট তুলে রাখছিলাম যে আমার গাড়িটা এক্স্যাক্টলি কোথায়। তো জিপিএস লোকেশন দিয়ে আবার আমার গাড়ি খুঁজে পেয়েছে, কারণ রাস্তার উপরে তো কোনো সাইটই কেনা নাই রে ভাই, ওদিকে কোনো জঙ্গল, 2 পাশে শত শত গাড়ি চলতেছে, কোনো লোকালে কিছু নাই। তো যাই হোক, সে টোয়ালারে নিয়ে গেছে সেখানে। তো টোয়ালা গিয়ে দেখি 2 মিনিটের ভিতরে দেখি আমার গাড়িটা ইতিমের মতো রাস্তায় পড়ে রয়েছে। তো টোয়ালা গিয়া ওর মনে হয় 5 মিনিট সময় লাগেনি, দুমদাম করে চাকা চক্কর ভিতরে কী লাগাইলো, কী জানি একটা দিল, গাড়ি স্টার্ট হলো, দুম করে ওদের ট্রাকের উপরে উঠাইলো। তাই আমি বললাম ভাই আমার গাড়ি তো ডেড, আবার চালাইলে কেমন, উড়াইলে কেমনে? কয় না ডেড হলো 2-3 মিনিটের জন্য চলবে, যে আমার যে অল্টারনেটিভ ব্যাটারি আছে ওইটা দিয়ে আমি এটা স্টার্ট করে চালাই, এটা ট্রাকের উপরে উঠেছে। তো উঠে তখন হয়ে গেছে, দেখি আবার গাড়ির পিছনে গিয়ে দেখি আবার লাগাই দিয়ে গেছে, এখানকার যে পুলিশ আছে না, পুলিশ এসে আবার একটা ওয়ার্নিং সাইন দিয়ে গেছে, নোটিশ লাগিয়ে দিয়ে গেছে যে বিকাল 5টার ভিতরে, ওই যে গতকাল রাত্রে পুলিশ আমাকে বলছিল না 5টার ভিতরে না নিলে কিন্তু আমরা আবার এখান থেকে গাড়িতে নিয়ে যাবো সেফটির জন্য। তো সেখানে সেই নোটিশে লেখা আছে যে 5টা পর্যন্ত টাইম দিলাম, কে বা কে মালিক এটা নিয়ে যাওয়া, নিলে কিন্তু তোমার গাড়ি লয়ে গেলাম আমরা। তো যাই হোক, আমরা 5টা বাজে না, আমার মনে হয় তখন 4টা 4:30 বাজে। তো গাড়ি এখন টো ট্রাকের উপরে উঠে তো বাসায় আস্তে আস্তে রাত প্রায় 9টা-10টা বেজে গেছে। তো ব্যাটারে $1000 দিয়ে দিলাম, অনলাইনে পেমেন্ট করে দিলাম, ব্যাটা চলে গেল। তো ব্যাটার কাহিনী শেষ, গাড়ি এখন আমার ড্রাইভওয়েতে। গাড়ি মানে এত দক্ষতা এইসব কাজে, দক্ষ বলার মতো, সেকেন্ডের মধ্যে গাড়িটা উঠে গেল, দেখছেন? সেকেন্ডের মধ্যে গাড়িটা উঠে গাড়ি যাবে না পড়ে না, সুন্দর দেখেন কোন জায়গায় শিকল বাজছে, দেখছেন নাকি কি অবস্থা? গাড়ির তলায় তো জীবনও জানি, গাড়ির তলাতে এখন গাড়ির হুড গিয়ে তুলছি, সকালবেলা নাস্তা খেয়ে ঘুম থেকে উঠে গিয়ে হুড তুলে দেখে একটা নতুন জিনিস, একটা চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন, আর পুরনো জিনিসের চেহারাগুলো আলাদা। তো গাড়ির অল্টারনেটর দিকে যখন আমি তাকাইলাম, তখন গিয়ে দেখি এটা ময়লা, তেল পড়া, বিভিন্ন দাগ টাগ ভরা, দেখি বোঝা যায় এটা 5-10 বছরের পুরনো। আর যদি নতুন অল্টারনেটর লাগাইতেন, যেটা বয়স কিনা মাত্র 2 দিন, যার জন্য আপনি এই $1400 দিয়ে আসছেন, তো এটাতে কাহিনী হইতো না, দেখতেই তো নতুনের মতো লাগতো। আমার বুকটা ভেঙে গেছে এটা দেখে, যে মানুষ এত চোর বাটপার বদমাইশ হয়, চোর বাটপার এত বদমাইশ হয়। তখন আমি কিন্তু জানি না, এটা আবার পরে জানছি যে এই অল্টারনেটর সে আসলে লাগাইনি। সে আমার যে অল্টারনেটর ছিল, সেই অল্টারনেটরে 2-1 হাতুর টাতুর বাড়ি টাড়ি দিয়ে মনে করছে ঠিকঠাক হয়ে গেছে। ওই যে নতুন ব্যাটারি নিয়েছি, ওইটা দিয়ে তো গাড়ি 40 মিনিট চলবে, 30 মিনিট চলবে, তো ওইটা দিয়ে তো তার এলাকার বাইরে চলে যাবো আমি, বাস। তারপর কোনো দায়িত্ব নেই। তারপর যদি আমি তারে কল করি, সে আবার বলবে যে আবার আমারে কল দাও, তাহলে আমি যে আবার টো করে তোমার গাড়ি আমার দোকানে নিয়ে আসবো, আবার তোমার দিতে হইব $250-300 বা তারও বেশি। তো এই নাটক এবং এই সার্কাস চলতে হবে। তো এরকম এক বাটপারের কাছে তো আমি বারবার যাবো না, এরকম বাটপারের কাছে তো বারবার যাবো না। তো তারপর আমি সেদিন সকালে ওই বাটপারের কল দিলাম, মাইকেরে কল দিলাম যে তোমার তো এগুলি করছো, তুমি তো অল্টারনেটর চেঞ্জ করছো বা করনি, পুরোনো লাগাইছো বা নষ্ট লাগাইছো, যাই লাগাইছো না, এখন গাড়ি ঠিক করে দিয়েছো, কী করে রাখো? কয় না, আমি আর দায়িত্ব কিছু নেই, তুমি যদি আমার দোকান পর্যন্ত এই গাড়ি নিয়ে আসো তাহলে আমি ঠিক করবো, নাইলে কিন্তু আমি এই দায়িত্বের ভিতরে নাই। তো এখন আমার পক্ষে তো সম্ভব না সেই গাড়ি প্রায় আরও $1500 খরচ করে তার দোকান পর্যন্ত নিয়ে যাওয়া, যেটা কিনা আমাদের লোকাল স্টোর, এখান থেকে আমি ঠিক করতে পারি $500-700 হয়তো বা। আমি বললাম যে না, তা হচ্ছে না। তো ব্যাটার সাথে একটা বিভেদ তর্কাতর্কি হইলো এই শীতেতে। পরে আমি ভাবলাম যে না, তর্কাতর্কি করে কোনো লাভ নাই, যা আবার হয়ে গেছে, এখন প্রতিশোধ কীভাবে নেওয়া যায়, রিভেঞ্জ কীভাবে নেওয়া যায়, সেটার উপায় তার কাছে যাওয়া যাবে না, এটাকে আমি কী করি।
তো তখন আমি কী করলাম যে আমার আশেপাশের ওই যারা কিনা গাড়ি ঠিক করে তো তাদের সাথে যোগাযোগ করলাম, তো 2-4 জনের সাথে যোগাযোগ করলাম, কেউ $700 নিচে এটা ঠিক করবে না। আর ওই ব্যাটা নিয়েছিল $1400, কথাটা কিন্তু মনে রেখে, ডাবল নিয়েছিল। তখন আমার গুসা লেগে গেল যে শালা $700 নিচে ঠিক করবে না, অলরেডি এতগুলো টাকা বাস খেয়েছি, ব্যাটারি দিয়েছি $1400, উবার এলার দিলাম $250, টু এলার দিলাম $1000, তো $2400 আর হলো $250, $2600 অলরেডি আমি দিয়েছি, এত বড় বাস খাইছি আমি। এখন আমার কোনো টাকা পয়সা এটার পিছনে খরচ করতে মন চাইতেছে না। তখন আমি গেলাম এক কাজ করে আমার গাড়ি আমি ঠিক করব, তখন আমি ইবেতে গেলাম, ইবেতে গিয়ে আমার গাড়ির মডেল নাম্বার দিয়া একটা অল্টারনেটর অর্ডার করলাম $140 দিয়া। তারপরে ইউটিউবের কিছু ভিডিও টিডিও আছে, ওটা দেখলাম, দেখার পর ওই আজকে অর্ডার দিয়েছি, 2 দিন পরে আমার এসে পড়ছে অল্টারনেটর, আমার দোকানের ঠিকানা পাঠিয়ে দিয়েছে। এর উপরে একটা ভিডিও করেছিলাম, দেখে নিন আপনারা যে গাড়ির অল্টারনেটর কীভাবে চেঞ্জ করতে হয়। এই ভিডিওরই অংশই ছিল এটা, এই কাহিনির অংশই ছিল এটা। তো অল্টারনেটর আসার পর তো আপনারা ভাবিয়ে নিয়ে এখন আমি দিনে কাজ করি, ওই মাঝখানে যেটা হয়েছে ওই আশেপাশে যে উবার আছে বুঝছেন, উবারে করে আমি আবার দোকানে আসতাম আর যাইতাম, এই যে কদিন গাড়ি ঠিক না হয়েছে, কারণ গাড়ি তো আমাদের একটা, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের গাড়ি লাগার কথা 2টা। তো উবারে আমি কোনো মতে সেই দোকানে কাজ টুকটাক কিছু করছি, মন মানসিকতা ভালো ছিল না, এবং ওই সময়গুলোতে কোনো ইউটিউব ফেসবুকে ভিডিও আমি করিনি। যেখানে মন ভালো থাকে না সেখানে আপনি ভিডিও কেমনি করবেন। তো পার্টস তো আসছে, পার্টস আসার পর আপনার ভাবি আর আমি সেদিন রাত প্রায় 1টা-2টা পর্যন্ত দুজনেই বাতি জ্বালায় টালায় ওই ইউটিউবের ভিডিও টিডিও দেখে কষ্ট করে এটা ঠিকঠাক করছি। ঠিকঠাক করার পর দেখি তো মোটামুটি এটা চলতেছে বুঝছেন, তো মোটামুটি চলতেছে, কোনো সমস্যা নাই, মোটামুটি ভালোই আছে। গুলিতে গালিতে একটুখানি চালাইলাম, বেশি দূরে যায়নি, যদি দূরে যাওয়ার পর আবার নষ্ট হয়ে যায় তখন আবার আরেক বিপদ, ঠেলে আনতে পারবেন, এই জন্য বাইরে আশেপাশে চালালাম 2-4 মিনিট, চালা দেখে দিলাম মোটামুটি সব ঠিক আছে, তার মানে গাড়ি ঠিক হয়ে গেছে। তো এখন আপনার ভাবির সাথে বুঝলাম, তো এখন প্রতিশোধ কেঁপে দেবো ওই ব্যাটার, এই বাটপাটকে যেভাবে ছাড়া যায় না। তো আপনাদের ভাবি বললো তো এক কাজ করে, এটার প্রতিশোধ নেওয়ার একমাত্র উপায় হলো তুমি যে তার টাকা দিচ্ছ সেই টাকা ফেরত আনা, আর তুমি যে বাড়তি টাকা খরচ করছো এর জন্য লিগ্যাল অ্যাকশনে যাওয়া। আমি তো ঠিক আছে, তো শুরু হলো রিভেঞ্জের পর্ব। তো এখান থেকে যে কিছু আমি বলবো সেগুলো হলো রিভেঞ্জের অংশ। তো রিভেঞ্জের প্রথম অংশ হলো যে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে বুঝছেন, আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। তো এখন টাকা ফেরত দেওয়ার, আপনি যেহেতু ক্যাশে পে করেননি, আপনি পে করছেন হলো গিয়া ক্রেডিট কার্ডে পে করছেন। আর আমেরিকার ক্রেডিট কার্ডের একটা সুবিধা হলো, এটার নাম হলো চার্জ ব্যাক। যদি কোনো কারণে আপনি ক্রেডিট কার্ডে পে করেন কাউকে, এবং যে সেবাটা আপনি নিয়েছেন সেই সেবাটা যদি মনের মতো না হয় এবং ঠিকঠাক মতো সে না করে এবং অনেস্টি না থাকে, এবং সে যদি প্রতারক হয়, ডিসঅনেস্ট হয় এবং ভুলভাল রিপেয়ার করে বা যাই করুক না কেন বুঝছেন, প্রতারণা করে আপনার সাথে, আপনি যদি মনে করেন আপনি ঠকেছেন, আপনার সাথে প্রতারণা করা হয়েছে, তাইলে আপনি সেই ব্যাংকে কমপ্লেন করতে পারেন আপনার টাকা ফেরত পাওয়ার জন্য। তখন ব্যাংক কী করে, সেই ব্যক্তিকে, যেমন এই ক্ষেত্রে আমি যদি চার্জ ব্যাক ফাইল ওপেন করি, কমপ্লেন করি, তাহলে ব্যাংক কী করবে, সেই ব্যক্তিকে একটা নোটিশ পাঠাবে, নোটিশ পাঠিয়ে তার কাছে জানতে চাইবে যে কী ঘটনা ঘটছে, বিস্তারিত কাগজপত্র দাও, এবং আমাকেও আমার সাপেক্ষে কাগজপত্র ব্যাংকে দিতে হবে। আর যখন আপনি কিনা কমপ্লেন করবেন, এই কেসটা 3 মাস 90 দিন পর্যন্ত চলে, এবং ওই প্রথম দিন বা তার কয়েকদিনের ভিতরে আপনার চার্জ ব্যাক যে অ্যামাউন্টটা, যা আমার এই ক্ষেত্রে হলো ধরেন ওই ওর যদি টোয়ের টাকাটা বাদ দেয়, রিপেয়ার আলার $250 বাদ দিই, তাহলে আমার টোটাল গেছিলো ধরেন প্রায় $1200, $1450 বিলে। তো আমি $1200 হলো হক হালালি, এটা হলো আমার নিজের টাকা বুঝছেন। আর টোয়ের টাকাটা আমি ছেড়ে দিয়েছি $250, ও তো টোক করে নিয়ে গেছে, হয়তো একটু বেশি নিয়েছে কিন্তু আমি মাফ করে দিয়েছি বুঝছেন, ওটা করিনি। তো $1200 উপরে আমি কী করছি, চার্জ ব্যাক ক্লেম করছি। তো চার্জ ব্যাক ক্লেম করার পর দেখি কয়েকদিন পরে আমাকে চার্জ ব্যাকের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে দিয়েছে, কিন্তু টেম্পোরারি, কারণ কেস হলো অনগোয়িং, এটা 90 দিন পর্যন্ত চলবে। তো এর ভিতরে ব্যাঙ্ক এলো আমার সাথে যোগাযোগ করছে, ব্যাঙ্ক এলো আবার ওর সাথে যোগাযোগ করছে, আমার কাছে কাগজপত্র চাইছে, ওর কাছে কাগজপত্র চাইছে। এখন ব্যাঙ্ক তো আর জানে না কে ভালো আর কে মন্দ, ব্যাংকে তো একটা ডিসিশন আসতে হবে। ব্যাংক যদি মনে করে জর্জ প্রতারিত হয়েছে, তাহলে ব্যাংক আমার টাকা আমাকে পার্মানেন্টলি ফেরত দেবে। এখন যেটা দিছে সেটা হলো টেম্পোরারি, চাইলে আবার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফেরত নিয়ে আবার সেই রিপেয়ার শপ এলারে টাকা ফেরত দিয়ে দিতে পারে, ব্যাংকে সেই ক্ষমতা রাখে, এটা হলো টেম্পোরারি ক্রেডিট। তো এখন এগুলো চলছে। তো এগুলো চলতে যে কাহিনি হয়েছে প্রায় 2 মাস 2.5 মাস মানে হয়েছে, 2 মাস 2.5 মাস হওয়ার পর গতকাল একটা চিঠি আসছে আমার কাছে বুঝছেন। চিঠিটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার কাছে এখানে আছে বুঝছেন, এই যে এখানে মাইক্রোফোনটা লাগিয়ে নিই। তো গতকাল আমার কাছে এই চিঠিটা আসছে বুঝছেন, ব্যাংক অফ আমেরিকা, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, ওই যে ব্যাংক অফ আমেরিকা লেখা আছে না, এইখানে গতকাল এই চিঠিটা আমার কাছে আসছে। এখন গতকাল তো মেইলে চিঠিটা আসছে, মেইলে চিঠিটা আসার পর আমার বুক ধুক ধুক করে কাঁপতেছে। এই কারণে
কারণ আমাকে যে আমার $1200 ফেরত দিয়েছিল ওটা তো টেম্পোরারি ক্রেডিট ছিল, ফাইনাল ক্রেডিট বা পার্মানেন্ট ক্রেডিট না। যে কোনো সময় আমি যদি কেসে হেরে যাই তাহলে এই টাকা আবার আমার কাছ থেকে নিয়ে ওই রিপেয়ার শপ এলারে দিয়ে দিবে। তো এখন কালকে রাত্রে যখন এটা আসে বুকটা তো দুক 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 করতেছে, কী রে কেসে কে হেরে গেলাম নাকি। এর ভিতরে অনেক চিঠি চালাচালি হয়েছে। পরে দেখি জেনার শুকর আলহামদুলিল্লাহ, এই যে ব্যাংক থেকে চিঠি পাঠিয়েছে আমারে, এখানে লিখছে গুড নিউজ, ইউর ক্লেম হ্যাজ বিন রিজলভড। তারপর লিখছে উই আর হ্যাপি টু টেল ইউ দ্যাট $1,213.75 টেম্পোরারি ক্রেডিট that we gave you earlier is now permanent. We appreciate your patience while we worked to resolve your claim. তো জানাইছে যে তোমাকে যে 2 মাস আগে যে $1,213.75 ক্রেডিট দিছিলাম টেম্পোরারি ক্রেডিট, এটা তোমার এখন পার্মানেন্ট ক্রেডিট, এই টাকার আমরা কোনোদিন ফেরত নেব না, এটা তোমার নিজের হক হালালি পয়সা। তোমার বিপক্ষে যে ছিল ওই কার রিপেয়ারওয়ালা, বুঝছো, সেই রিপেয়ার সব ওরা কেসে হেরে গেছে এবং রায় তোমার পক্ষে গেছে। তো এটা শোনার পর তো আমার বুকটা হয়ে গেল, বুঝছো, তো বুকটা তো হয়ে গেল। এটা অনেক দানাদার একটা। এই চিঠিটা পাওয়ার পরই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতে চাই, কারণ মনটা খুশিতে ভরে গেছে যে আমি ন্যায় বিচার পাইছি। সত্যিই আমেরিকা একটা ন্যায় বিচারের দেশ, নাইলে আমার এই টাকা বাংলাদেশে আপনারা জীবনও কোনো রিপেয়ার শপ থেকে এই টাকা আপনি উঠে নিতে পারতেন না। কিন্তু দেখেন আমার হক হালালি পয়সা, আমার টাকা কিন্তু আমি ঠিকই ফেরত পাইলাম। পুরো যে টাকাটা দিয়েছিলাম, আমি যদি $1,400 কমপ্লেন করতাম, $1,400 কমপ্লেন, $1,400 আমি ফেরত পেতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি ওর যে পয়সাটা $200 ওটা আমি ছেড়ে দিছি, প্লাস আমার যে হক হালালি পয়সাটা $1,400-1200 ওইটা আমাকে টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো এখন কাহিনী তো এখানেই শেষ না, টাকা তো আমি ফেরত পাইছি গতকাল থেকে, তো আমি মহাখুশি। কিন্তু এর ভিতরে 2 মাসে আরও ঘটনা ঘটছে। 2 মাসের ঘটনাগুলো সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলে দিতে। এখানে তো তাকে এইভাবে ছেড়ে যান, এটা তো তার যে টাকা আমি দিয়েছি সেটা দিয়েছে, কিন্তু আমি যে $1,000 ক্ষতিপূরণ দিলাম পরবর্তীতে টু কোম্পানি আলারে ওই হাইওয়ে থেকে 200 মাইল দূরে আমার গাড়ি আমার বাড়িতে আনা পর্যন্ত $250 দিলাম আমি আপনার ইসেরে উবার আলারে, প্লাস এই যে আরও $150 দিলাম হলো ইবে আলারে গাড়ি পার্টস আইনে আবার পুনরায় ঠিক করার জন্য। আর নিজেরটা যেহেতু নিজে ঠিক করছি ওই কথা আমি বাদই দিলাম। তো এখন এই জরিমানা খেয়ে দেবে, এটার জন্য তো আমার মনে একটা জিদ রয়ে গেছে। তো আমি কি করছি, ও যে জায়গায় থাকে সেই জায়গাটার নাম হলো লেক সিটি। ওর যে রিপেয়ার শপটা ছিল সেই সিটির নাম হলো লেক সিটি, আর আমি থাকি হলো স্যারসোটা সিটি, আমার এখান থেকে প্রায় 250-300 মাইল দূরে। তো সেই লেক সিটি যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তার আমি কল করলাম। তো কল করে বললাম যে দেখো এই ধরনের প্রতারক, এই লোকটা একটা প্রতারক, এই রিপেয়ার শপটা এরকম একটা প্রতারক। রাস্তার হাইওয়ের পাশে যাদের গাড়ি টাড়ি নষ্ট হয়ে যায় তো তারা সেই সব গাড়ি কৌশলে তাদের দোকান পর্যন্ত নিয়ে যায়, তাদের এলাকায় নিয়ে যায়, তাদের আস্তানে নিয়ে যায়, নিয়ে মানুষকে এভাবে প্রতারিত করে। গাড়ি নিয়ে তারা কী করে, ব্ল্যাকমেইল করে মানুষকে, যেমনটা আমি ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। এবং এটা হলো ক্রিমিনাল অফেন্স, তুমি ক্রিমিনাল ওয়েতে একে প্রসিকিউট করো, ক্রিমিনাল ওয়েতে একে প্রসিকিউট করো। থানাতে কল করলাম, তো থানা বলতেছে যে দেখো ঘটনাটা তো প্রায় অনেক দিনই হয়ে গেছে, আর তাছাড়া এগুলো তো সিভিল ম্যাটার, তোমাদের ভিতরে মারামারি ধরামারি কারাকারি এগুলো তো আর কিছু হয়নি, তো কাজে এইসব ম্যাটারে অন্তত পুলিশ ইনভলভ হবে না, আমরা তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি একজন লয়ার নিয়ে করো, লয়ার নিয়ে করে তার বিরুদ্ধে তুমি সিভিল লস্যুট করো বা জাজমেন্টে যাও, এগুলো করতে পারো। তো এখন যাই হোক লোকাল পুলিশ আমাকে কোনো হেল্প করলো না, কারণ লোকাল পুলিশের লিমিটেশন আছে। তারপরে গেলাম আমাদের স্টেট অ্যাটর্নির অফিসে, ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি, প্লাস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কনজিউমার সার্ভিসেস, এটা একটা ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট। একটা হলো ফ্লোরিডা অ্যাটর্নি জেনারেলের অফিস, আর একটা হলো ডিপার্টমেন্ট অফ কনজিউমার্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কনজিউমার সার্ভিসেস, এটা আরেকটা হলো বেটার বিজনেস ব্যুরো। এই তিনটা, তো এই তিনটে হলো প্রতিটি অনলাইন, আপনাকে অফিস টফিসে যেতে হবে না। তো আমি তাদের 3টা ডিপার্টমেন্টে কমপ্লেন করলাম, কারণ আমি চাই যে আমার কথাটা মানুষ জানুক, বাকি যে আশেপাশে মানুষ আছে সারা আমেরিকার মানুষ এটা জানুক। তার বিরুদ্ধে যদি একটা কমপ্লেন না হয় তাহলে এটা একটা ডার্ক সাইডে থেকে যাবে, অর্থাৎ কেউ ব্যাপারে জানবেই না। তো এবং তারা ইন ফিউচারে এরকম রাস্তার পাশে কোনো গাড়ি টাড়ি নষ্ট হবে তো তারা তাদের গাড়ি কৌশলে তাদের আস্থানে নিয়ে গিয়ে আমার কাছ থেকে হয়তো $1,400 চার্জ করছে, কারো কাছ থেকে $2,000 চার্জ করবে, কারো কাছ থেকে $5,000 চার্জ করবে, যার কাছ থেকে যা পায় বুঝছেন এগুলো করবে, স্টপ করা উচিত। তো আমি তাই করছি, তো বিভিন্ন ডিপার্টমেন্টে কমপ্লেন করছি। তো দেখলাম কয়েকদিন আগে ওই যে অ্যাটর্নি জেনারেল, ফ্লোরিডা যে অ্যাটর্নি জেনারেল আছে, তো তার অফিস থেকে আমাকে ইমেল করছে, ইমেল করে বলতেছে যে আমরা এই লোকের সাথে যোগাযোগ করছিলাম, এই লোকের কাছে কাগজপত্র চাইছিলাম যে ডকুমেন্টস হিসেবে তার কাছে কী কী আছে যে তোমার সাথে প্রতারণা করেনি বা তুমি যে প্রতারণার অভিযোগ করছো এগুলোর জন্য। তো সে যথেষ্ট কাগজপত্র আমাদেরকে দিতে পারেনি, তবে তার যা রেকর্ড হাবিজাবি যা কিছু আছে সেগুলো আমরা অনলাইনে দিয়ে দিই, সেগুলো হলো পাবলিক রেকর্ড। তো ইন ফিউচারে সরকারি যে কোনো ডিপার্টমেন্ট, ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে যে কোনো ব্যক্তি তার এই প্রতারণার কাহিনী তারা অনলাইনেই দেখতে পাবে।
কিন্তু এইটুকু শুধুই আমি করতে পারি তোমার জন্য, কিন্তু আমি গিয়ে তো তোমার টাকা উঠে দিতে পারবো না, কারণ টাকা উঠানোর দায়িত্ব হলো কোর্টের এবং ল এনফোর্সমেন্টের, বুঝছেন? কথা সত্যি, ও তো আর এটা করবে না। তো যদি সেটা করতে চাও তুমি একটা লয়ার নিয়োগ করো, সে লয়ারের বিরাট লিস্ট দিয়ে দিচ্ছে আমাকে, লয়ারের মাধ্যমে তুমি কোর্টে ফাইল করো, তারপরে কোর্টে ফাইল করে কোর্টে হিয়ারিং হবে, তারপরে কোর্ট জাজমেন্টের মধ্যে এটা যাবে। এটা হলো তাদের অ্যান্সার। তারপরে বেটার বিজনেস ব্যুরো, তারাও আমাকে ইমেল করছে, তারা ইমেল করে জানাতেছে যে তার যে কাহিনী, ওই যে গুগলে যেমন রিভিউ দেয় না, সেই রিভিউ মতো তোমার কাহিনীটাও রিভিউ আকারে আমাদের ওয়েবসাইটে থাকবে, যে কোনো ব্যক্তি এটা দেখবে এবং সেই কোম্পানির উপর এই ধরনের একটা রিপোর্ট আছে, তো সেটা সারা দুনিয়ার মানুষই দেখতে পাবে। তো কাজেই তাদের ব্যবসার ভবিষ্যতের জন্য খারাপ, অন্তত এই রিপোর্ট পড়ার পর কি অন্তত তার কাছে যাবে না কোনো হেল্পের জন্য, বা তার সার্ভিসও কেউ নেবে না। তো এই ব্যাটা ভিক্ষা থাললে রাস্তায় বসবে, যেহেতু মানুষ সতর্ক হয়ে যাবে, কোনো কাস্টমারই তো সে পাবে না। এটা বলো বেটার বিজনেস ব্যুরো। আর কনজিউমার ডিপার্টমেন্ট যেটা আছে, কনজিউমার ডিপার্টমেন্টের একই কাহিনী, অ্যাটর্নি জেনারেলের মতো, যে আমরা তাদের ফাইল রাখলাম, ঠিক আছে, তোমার এই তুমি যে ফিডব্যাকও আমরা দিয়ে দিলাম, যা যা এভিডেন্স দরকার তুমি চাইলে এখন কোর্ট প্রসেস করতে পারো। তো এইগুলো তো এখন আমি এখন ইন ফিউচারে কোর্ট পর্যন্ত যাবো কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু এই কাহিনী এর ভিতরেই হয়েছে। তো যাই হোক, এখন আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কয়টা পর্বে দেবো আমি তা তো জানি না, তবে মানে 2-3টা পর্বে দিতে হইব, কারণ এত লম্বা ভিডিও কিছু তো করার নেই। কিন্তু ভাই এটা তো জীবন থেকে নেওয়া গল্প, এটা তো জীবন থেকে নেওয়া গল্প, তো এটা তো আর করার কোনো উপায় নেই, শর্টকাট করার কোনো উপায় নেই। তো এই হলো ভাই পুরা খিচা কাহিনী, এই হলো আপনাদের জজ ভাই যে টাকা ফেরত পেয়েছেন, বুঝছেন। আর বাকি যে 1,1200 আরও $1500 মতো যে আমি নিজের আরও খরচ করছি, বুঝছেন। ওই কিউবান অ্যালারে দিলাম 1000, উবার অ্যালারে দিলাম 250, আর নিজে গাড়ি ঠিক করলাম, ওইটা তো নিচে প্রায় 150, তো কত ওখানে হলো 250, 300, 400, আর ওখানে 1000, কত $1400 প্লাস দোকান বন্ধ ছিল 2 দিন। তো ধরেন ওখানে আরও $400, $800, 1400, 800 কত ডলার হয়, প্রায় কত $2200 হয়, পুরাই বাস গেছে। আর ওরে যে টাকাটা দিয়েছিলাম সেটা ফেরত পাইছি। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি, চোর বাটপার সব দেশে আছে, চোর বাটপার সব দেশে আছে। যে লোক আমার সাথে বাটপারি করছে সে তো ইন্ডিয়ানও না, বাংলাদেশিও না, পাকিস্তানিও না, সে হলো খোদ আমেরিকান। এটিএম ইজ রাইট দেয়ার। সে হলো একজন খোদ আমেরিকান, সে আমেরিকানরা আমার সাথে এটা করছে। দেখছেন কীভাবে দিনে দুপুরে এরকম ডাকাতি, কতগুলো টাকা নিয়েছে, 1400 টাকা দিছে, কিন্তু সে আমার অল্টারনেটর। পরে আমি খোঁজ নিয়ে জানছি, ওদের ভিতর থেকে একজন আমাকে কল দিয়ে বলছে যে জজ তোমার গোপনে একটা কথা বলি, দরকার হলে আমি কোর্টে সাক্ষী দিতেও রাজি আছে। ও তোমার অল্টারনেটিভ চেঞ্জই করেনি, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম, হাতুর দিয়ে 2-4টা বাড়িটারি দিয়ে ওইটা ঠিক করার চেষ্টা করছে, তারপরে তোমার রাস্তায় ছেড়ে দিয়েছে। এগুলো শোনার পর বুকটা আমার আরও ভেঙে গেছে। একজন আমেরিকান সাদা চামড়া, বুঝছেন, এরকম প্রতারণা করতে পারে, এটা আমার কল্পনার অতীত, বুঝছেন। আর আমেরিকান সাদা চামড়া ইংলিশ কথা বললে আপনারা তাদেরকে ফেরেশতা মনে করেন, না রে ভাই, তাদের ভিতরে চোর বদমাইশের অভাব নাই। তো এক বাটপারের কাহিনীতে আমি আপনাদেরকে তুলে ধরলাম। আর এই বাটপার, তার বাটপারির কারণে তার যে ফিউচারটা যে কীভাবে নষ্ট করছে সে চিন্তা করতে পারতেছে না। চিন্তা করতে পারেন, অ্যাটর্নি জেনারেল অফিসে তার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কনজিউমার সার্ভিসেসে তার বিরুদ্ধে একটা কমপ্লেন করে দিল, লাইফ টাইম এটা থাকবে। বেটার বিজনেস ব্যুরোতে ব্যাড একটা রিভিউ তার জন্য করে রাখলো। তো এখন তার ব্যবসা কত ক্ষতি করবে চিন্তা করতে পারেন, কত ক্ষতি করবে। এখন আমার মতো আরেকজন যদি এই ধরনের একটা কমপ্লেন করে, তখন তো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তারা নিজে উদ্যোগী হয়ে লয়ার বা অ্যাটর্নি রাইখা তো তারা এই বিরুদ্ধে গিয়ে অ্যাকশনে যাবে। ইভেন লোকাল যে ল এনফোর্সমেন্ট আছে তারাও এটার ভিতরে ইনভলভ হবে, যদি একই ঘটনা সে বারবার ঘরে, কারণ এটা হয়ে যাবে তখন ক্রিমিনাল অফেন্স এবং ক্রিমিনাল ওয়েতে একে প্রসিকিউট করবে। তখন চিন্তা করতে পারেন কী এক অবস্থা। তো ব্যাটার তো ফিউচার গায়ে, তো এই আমি করতে পারি, আমার টাকা ফেরত পাইছি, প্লাস তার ফিউচারে যা যা ক্ষতি করা দরকার তা করছে, এটি তার পানিশমেন্ট, বুঝছেন, এটি তার পানিশমেন্ট। তো দোয়া করেন আপনাদের জজ ভাইয়ের জন্য, ইন ফিউচারে পথে ঘাটে যাতায়াত করি, বিভিন্ন জায়গায় আপনাদের জন্য ভিডিও করতে চাই, গাড়িটারে চালা গিয়া কোনো বিপদ আপদ থেকে যাতে আল্লাহ তাআলা আমার ফ্যামিলিকে রক্ষা করে বাঁচিয়ে রাখে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।